ফ্রেশ হয়ে সকালের খাবার গ্রাসে গিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপকথা। যাবার আগে কুলসুমকে পই পই করে বলল, শোন, আম্মুকে টাইম টু টাইম ও শোন, আম্মুকে টাইম টু টাইম ঔষধ দিবি। আর কি লাগে না লাগে দেখবি, ঠিক আছে? তোর কিন্তু সব কিছু উল্টাপাল্টা করার অভ্যাস আছে, কুলসুম। দুপুরের ঔষধ আর বিকেলের ঔষধে গন্ডগোল পাকাস না, নইলে কিন্তু মার খাবি। রূপকথার কথাগুলো বেশ অপছন্দ হলো কুলসুমের। সে কপাল কুঁচকে মুখ অন্যদিকে ফিরিয়ে চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় বলল। কুলসুমের বাড়তি কথায় রূপকথা চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করল। এই মেয়ে সবসময় দুই ধাপ বেশি বোঝে। সকাল সকাল মেজাজ বিগড়াতে ইচ্ছে করল না রূপকথার, তাই আর কিছু না বলে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে আজ রোদের প্রখর উত্তাপ। প্রচণ্ড তীক্ষ্ণ আলোয় চোখ মুখ কুঁচকে এলো। রূপকথা ছোট ছোট চোখে রিকশার জন্য আশেপাশে নজর বোলালো। অদূরে সিগারেট ফুঁকতে দেখল এক যুবককে। মাথায় একটা লাল ক্যাপ, গায়ে কালো পোশাক। রূপকথার বুঝতে বাকি রইল না কে এই যুবক। রূপকথাকে দেখতে পেয়ে একটু আড়ালে সরে দাঁড়ালো ছেলেটি। রূপকথা ছেলেটির পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে গালি দিল। বাস্টার্ড। এরপর একটা রিকশা ধরে কলেজ গেটে নামলো। গেটে নামতেই নেলিকে দেখে দেখা গেল আনমনে দাঁড়িয়ে আছে। রূপকথা রিকশার ভাড়া মিটিয়ে মুখের ঘাম ওড়নার আঁচলে মুছতে মুছতে বলল, সরি রে, তোকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখলাম। ন্যালি নিষ্প্রাণ রইল, কোনো উত্তর করল না। রূপকথা বুঝল অভিরূপের পারিবারিক দুর্যোগে ন্যালি ভেঙে পড়েছে। কারণ অভিরূপ তার বাবার মৃত্যুতে ছন্নছাড়া হয়ে গিয়েছে। মা আর বোনকে ফেলে কিভাবে ক্যালিফোর্নিয়ায় যাবে সেটা নিয়েও বেশ চিন্তিত অভি। তাছাড়া দেশেও সেরকম অঢেল প্রপার্টি নেই যা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে। সবে নতুন প্রেম হয়েছে দুজনের, এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ন্যালির মন ভার করা স্বাভাবিক বিষয়। অভিরূপের ভাবনা ছেড়ে রূপকথা নেলিকে শুধালো, এত মন খারাপের কি আছে নেলি? মাস কয়েক গেলে সব ঠিক হয়ে যাবে। তুই এত আপসেট হচ্ছিস কেন? তপ্ত শ্বাস ছাড়ল ন্যালি। এরপর কণ্ঠ নিচু করে বলল, আসলে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা হুট করে কেমন মনমরা হয়ে গেল, তাই খারাপ লাগছে। তোদের যোগাযোগ হচ্ছে না? হচ্ছে, খুব কম। ঠিক আছে, ক্লাস শেষে ওদের বাড়ি যাব। এবার ক্যাম্পাসে চল। ন্যালি নিঃশব্দে চলতে লাগলো। চটপটে বকবক করতে লাগলো। পাগল হয়ে যাওয়া নেলিকে এতটা নিশ্চুপ ভালো লাগলো না রূপকথার। তার মনে হলো পৃথিবী যেন থমকে আছে, কোথাও যেন কোনো প্রাণ নেই, সবকিছু গম্ভীর অনুভূতিহীন। রূপকথা ন্যালির পানে তাকিয়ে বলে উঠল, তোকে একটা সিক্রেট বলবো। কি সিক্রেট? সরফরাজের মাকে খুঁজে পেয়েছি। রূপকথা মুখে এই কথা শুনে থেমে গেল ন্যালি। এরপর বিস্ফারিত চোখে শুধালো, কোথায়? সরফরাজ জানে? রূপকথা মুহূর্তে চোখ নামিয়ে ফেলল। এরপর ন্যালিকে টেনে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে একে একে খুলে বলল সব ঘটনা। প্রত্যেকটি কথা শুনে ন্যালির গায়ে কাঁটা দিল। সে ভীত হলো। এরপর চাপা স্বরে বলল, এবার কি হবে? রূপকথা দীর্ঘশ্বাস ফেলে উত্তর করল, সরফরাজ ঠিক একটা না একটা উপায় খুঁজে বের করবে, শুধু সময়ের অপেক্ষা। এরপর দুজনে মিলে আরও নানান আলাপ আলোচনা করল। তারপর ক্লাসের টাইম হতেই উঠে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিল। কোনো মতে ইচ্ছে অনিচ্ছায় প্রত্যেকটা ক্লাস শেষ করলো দুজনে। লাস্ট পিরিয়ডে টাইম শেষ হতেই নিজেদের বইপত্র নিয়ে দৌড়ে বেরিয়ে এলো ন্যালি আর রূপকথা। ক্যাম্পাসে বিশাল মাঠ পেরিয়ে গেটে আসতেই সারফরাজকে দেখা গেল। প্রথমে সারফরাজকে দেখে রূপকথা ক্লান্ত মুখে হাসি ফুটল এবং দৌড়ে সারফরাজের কাছে আসতে চাইল, কিন্তু সারফরাজ চোখের ইশারায় নিষেধ করল। রূপকথা ন্যালির হাত ধরে বলে উঠল, আমার সাথে চল নেলি, কেউ আমাদের দেখছে। রূপকথা নেলিকে ধরে সারফরাজের বিপরীতে পথ ধরল। হাতে সিগারেট মাটিতে ফেলে পায়ে পিষে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর রূপকথার হাত চেপে ধরল। রূপকথা ভ্যাবাচেকা খেয়ে সারফরাজের মুখের পানে তাকিয়ে রইল। সারফরাজ আর চোখে রাস্তার ওপারে তাকালো। সেই অদ্ভুত পোশাকধারী ছেলেটিকে দেখে দেখা গেল বেশ আগ্রহ নিয়ে তাদের দেখছে। সারফরাজ মুখে কুটিল হাসি ঝুলিয়ে চোখ সরিয়ে নিল। এরপর রূপকথাকে নিচু স্বরে বলল, দেখি কেমন অভিনয় পারো। ধরো আমি অপরিচিত মানুষ, তোমায় উত্ত্যক্ত করছি। নাও, আমার হাত থেকে হাত ছাড়িয়ে আমি চর মারো। অ্যান্ড অবভিয়াসলি চোখ মুখের এক্সপ্রেশন কঠিন হওয়া চাই, নইলে তোমায় নাম্বার দেবো না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল, মানুষ বাঁকা নজরে তোমায় দেখছে সরফরাজ। একটু পরে তারা এগিয়ে এসে তোমায় আলু ভর্তা বানাবে।
মানুষ আলু ভর্তা বানানোর আগে তোমার নরম হাতে আমার শক্ত গালে একটা চাপড় বসাও, খেয়ে চলে যাই, দেরি করো না প্লিজ। রূপকথা চোখ মুখ গরম করলো, কিন্তু ভেতর ভেতর ঠেলে হাসি পাচ্ছে তার। এদিকে নেলি চিন্তা করে কিনারা খুঁজে পাচ্ছে না রূপকথা সারফরাজের গাল নাগাল পাবে তো। সারফরাজ জবরদস্তিমূলক হাত চেপে বলে উঠল। কি হলো, মারছো না কেন? রূপকথা হাত তুলল ঠিকই, কিন্তু নাগাল পেল না। মেয়েটা এত খাটো হয়েছে ভেবেই বিরক্ত লাগলো সারফরাজের। সে চিন্তা করলো, কমিশনার নিশ্চিত মেয়েটাকে হাইট বৃদ্ধি হবার খাবার খাওয়ায়নি। কমিশনারের কঞ্জুসপনা চিন্তা করে সারফরাজ সিদ্ধান্ত নিল আজ রাতে গিয়ে আচ্ছা জব্দ করবে কমিশনারকে। তার আগে এই ল্যাটা চুকাতে হবে। সারফরাজ আশেপাশে তাকিয়ে ঝালমুড়িওয়ালার একটা টুল দেখতে পেল। এরপর রূপকথাকে তার নির্দেশ করলো। রূপকথা চোখ মুখে রাগ ফুটিয়ে ছটকা দিয়ে হাত সরিয়ে হনহন করে ঝালমুড়িওয়ালার নিকট গিয়ে দাঁড়ালো। সারফরাজ আবারও রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁট টিপে হাসি থামিয়ে ঝালমুড়িওয়ালার টুল টেনে তার উপর দাঁড়ালো রূপকথা। এরপর নিজের শরীরের সর্বশক্তি দিয়ে সারফরাজের গালে এক চর বসিয়ে দিল। চরের দাপটে সারফরাজের ফর্সা গালে 4টে আঙ্গুলের ছাপ উঠে গেল। রূপকথা ভয় পেয়ে কেঁদে দেবার জোগাড় হলো। সারফরাজ ঠোঁটে কামড়ে মাথা ঝাঁকালো, এরপর আওড়ালো। দ্যাটস মাই লেডি। আর দাঁড়ালো না সারফরাজ। চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে হনহন করে নিজের গাড়ির পানে এগিয়ে গেল। যাবার আগে স্টিকার ছেলেটির পানে তাকিয়ে বলে উঠল। ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে তোর চোখ খুবলে তুলব মাদারফাকার। এদিকে রূপকথা আর সারফরাজের তামাশা দেখতে দেখতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলল ঝালমুড়িওয়ালা। এরপর চোখ মুখ কুচকে ঝালমুড়িওয়ালা ধমকে উঠল। আমার দোকানের সামনে আইয়া আপনাকে এটি নাটক করতে হইল? দুনিয়ায় চর মারার জায়গার অভাব পড়েছে, দেখেন হাত কাইটা কি হইল। রূপকথা ঝালমুড়িওয়ালার পানে তাকিয়ে কাটা হাতখানা দেখল। এরপর ব্যাগ থেকে ঝটপট 500 টাকার একটা নোট এগিয়ে বলে উঠল। ব্যান্ডেজ করে নিয়েন, আর আপনার টুলের জন্য ধন্যবাদ। এরপর নেলিকে ধরে হিড়হিড় করে টেনে অভিরূপদের বাড়ির পথে হাঁটা ধরল। অভিরূপ সিদ্ধান্ত নিয়েছে সে তার বোন আর মাকে নিয়েই ফিরবে ক্যালিফোর্নিয়া। যেহেতু এখানে বাড়িটা ছাড়া আর কিছুই নেই, তাই তেমন কোনো দায়বদ্ধতা নেই। শুধু বাড়িটা তালা দিলেই ঝামেলা চুকে যাবে। কিন্তু অভিরূপের মা অরুণা রহমান কিছুতেই স্বামীর ভিটা ছাড়বেন না। তার এক জেদ, তিনি তার স্বামীর ঘরেই শেষ নিঃশ্বাস ছাড়বেন। মাকে নিয়ে বেশ বিপাকে পড়ল অভি। সে ছোট বাচ্চাকে যেভাবে বোঝায় সেভাবে মায়ের উদ্দেশ্যে বলল। তোমাদের ফেলে ওখানে কিভাবে যাবো বলো তো? আর তোমরা তো এখানে একা একা থাকতে পারবে না। তাছাড়া অন্তকেও তো ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে হবে। দূর দেশ থেকে কিভাবে সব সামলাবো বলো? তাই বলছি, ছোট বাচ্চার মতো জেদ করো না মা। প্রতি বছর একবার না হয় বাবার কবর দেখে নিও। এবার চলো। অরুণা ছেলে মেয়েদের দিকে তাকালেন। অভিরূপ ঠিকই বলেছে, ছেলে মেয়েদের একটা গতি করতে না পারলে তিনি তো মরেও শান্তি পাবেন না। তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন। ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। এমন সময় কলিং বেল বেজে উঠল। অভি অসময়ে কে এলো ভেবে উঠে গিয়ে দরজা খুলল। দরজার সামনে নেলি আর রূপকথাকে দেখে অবাক হলো, সেই সাথে খুশিও হলো। আরে রূপকথা, এসো ভেতরে এসো। রূপকথা আর নেলি ভেতরে ঢুকে অভির মাকে সালাম দিল। এরপর মুখোমুখি বসলো। নেলিকে দেখে অল্প হাসলেন অরুণা। তোমার সাথে তো ভালো করে কথাই বলতে পারিনি মা, দেখলেই তো কিভাবে কি হলো। নেলি প্রত্যুত্তর করল। সমস্যা নেই আন্টি, তখন কথা বলার মতো পরিস্থিতিও ছিল না। ধীরে ধীরে আলাপের পরিধি বাড়ল। অরুণা শুধালো। অভিরূপকে কিভাবে চেনো? অভিরূপ মাথা চুলকে আমতা আমতা করে বলে উঠল। আসলে মা, সারপ্রাইজ আছে না, ও হচ্ছে সারপ্রাইজের ফিয়ন্সে, আর নেলি রূপকথার ফুফাতো বোন। ওরা একই সাথে মেডিকেলে পড়ছে। অরুণা মাথা দুলিয়ে সায় মেলালেন, কিন্তু অন্তরের কাছে ভাইয়ের চাহনি আর হাসি সুবিধার ঠেকল না। সে ঠিক বুঝে গেল নেলির সাথে তার ভাইয়ের কোনো চক্কর আছে। নেলির ফাঁকফোকর গলিয়ে অভিকে চোরা চোখে কয়েকবার দেখল। অন্তর চোখ এড়ালো না এসবে। সে এবার শতভাগ নিশ্চিত হয়েই গেল। কথায় কথায় রূপকথা বলে উঠল। আজ তবে উঠি আন্টি, আরেকদিন আসবো। এমনিতেই আপনাদের খোঁজ নিতে এসেছিলাম। ভাইয়াকে সাথে নিয়ে একদিন আসুন আমাদের বাড়িতে, ভালো লাগবে। মেয়ে দুটোকে অরুণার খুব পছন্দ হলো। নেলিকে তার মনেও ধরল, কিন্তু বড়লোকের মেয়ে বলে মনের সুপ্ত বাসনাকে চাপা দিয়ে তপ্ত শ্বাস ফেলে বললেন।
রাতের খাবার খেয়ে একবারে যেও। রূপকথা মাথা নেড়ে বলল। অভিরূপের মা অভিকে নির্দেশ দিলেন। অভিঝা ওদের পৌঁছে দিয়ে আয়। আজ আজকাল রাস্তাঘাটে মানুষের কোনো বিশ্বাস নেই। অভিরূপ সম্মতি জানিয়ে বেরিয়ে এলো। বাড়ির বাইরে বের হতেই নেলির হাত আলতো করে ধরল অভি। এরপর ধীর গলায় বলল, খুব শীঘ্রই বিদেশে ফেরত যাব। যাওয়ার আগে তোমার বাবা মার সাথে মাকে নিয়ে দেখা করাতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। নেলি অভির হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল। আমার কোনো আপত্তি নেই অভি, তুমি এসো। ডাইনিং রুমে রাতের খাবার খেতে বসেছেন সুফিয়ান চৌধুরী আর রূপকথা। রেখা নিজের ঘরে ঘুমোচ্ছে রাতের ওষুধ খেয়ে। কুলসুম এটা সেটা এগিয়ে দিচ্ছেন। এমন সময় কলিং বেল বাজলো। সুফিয়ান নিজেই হাত ছেড়ে উঠে গেলেন দরজা খুলতে। দরজা খুলতেই সারফরাজকে দেখে চোখ রাঙিয়ে বলে উঠলেন, মানে ভাত খেতে বসেও তোর জন্য শান্তি নেই নাকি? তুই যতবার বিরক্ত করিস, রাস্তার ভিখারিও এত বিরক্ত করে না। আর পারি না, কি মুসিবত জুটেছে কপালে। সারফরাজ পাত্তা দিল না কমিশনারকে। সে হেঁটে এসে রূপকথার পাশের চেয়ার টেনে বসে একটা প্লেট নিয়ে তাতে ভাত নিল। এরপর কমিশনারের পাতের লেগ পিস নিজের প্লেটে নিয়ে কামড় বসালো। সুফিয়ান নিজের খালি প্লেট নজর দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল, এখনই আমার ভাগেরটা কেড়ে নিচ্ছিস? মেয়ে দিলে তো ঘাড়ে উঠে বসবি। দে, লেগ পিস ফেরত দে হারামজাদা। ততক্ষণে লেগ পিস খাওয়া শেষ সারফরাজের। আঙ্গুল চাটতে চাটতে সারফরাজ বলে উঠল, মেয়ে দিলে আর কিছুই খেতে আসবো না, তখন আপনার মেয়েকে খাবো। কমিশনার চোখ বন্ধ করে বুক চেপে ক্যাত শব্দ করে উঠলেন। এরপর বললেন, নাউজুবিল্লাহ, আমি রূপকথার বাপ লাগি, দুলাভাই না। তো আমি কখন বললাম আপনি আমার সম্বন্ধী? কমিশনার কপাল চাপড়ে শুধালেন, রাতের বেলা আমার প্রেশার হাই করতে এসেছিস তাই না? যাতে স্ট্রোক করে মরে যাই, আর সেই সুযোগে তুমি আমার মেয়ে নিয়ে ভেগে যাও। হুম, ওটি হচ্ছে না বাছাধন। মরে গেলেও মেয়ে দেব না। সারফরাজ রূপকথার মাখানো ভাত থেকে এক লোকমা ভাত নিয়ে খেল। এরপর তৃপ্তিতে চোখ বুঝে বলে উঠল, মোহাব্বত, এত মোহাব্বত কোথায় রাখি বলুন তো? আসলে হয়েছে কি, আপনার মেয়ের মোহাব্বতের টানে আমি রাতে নিজের ঘরে ঘুমোতে পারছি না। খালি ইচ্ছে করে আপনার মেয়ের বিছানায় ঘুমোতে। নিজে তো বউ জড়িয়ে ঘুমোচ্ছেন, এই জন্য আমার মতো সিঙ্গেল প্রেমিক পুরুষদের বেদনা বুঝতে পারছেন না। বউ ছাড়া এই বৃষ্টির রাত খুব কষ্টের কমিশনার স্যার। ভাতের থাল সরিয়ে কমিশনার মেয়ের পানে চোখ গরম করলেন। এরপর বললেন, নিজের রুমে গিয়ে ভাত খাও যাও। এই ঠোঁটকাটা ফাজিল ছেলের সামনে থাকলে পাপ হবে। দেখছো না কি সব দুষ্ট দুষ্ট কথা বলছে? যাও রুমে যাও, যাও। রূপকথা উঠল না। সারফরাজও ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, মুরব্বী মুরব্বী, ওকে ধমকাবেন না। আপনার মেয়ে ছাড়া আমার খালি খালি লাগে, সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছে করে। কিন্তু বিপত্তি হচ্ছেন আপনি। আপনার জন্য আমার সকল ইচ্ছে মাটি চাপা দিতে হচ্ছে। কিন্তু এইভাবে কতদিন? নিজে তো প্রেম করেছেন, তাই প্রেমের জ্বালা আপনাকে বোঝানোর কিছুই নেই। সত্যি বলতে ফকির মিসকিনের চাইতেও খয়রাতে লাগে নিজেকে। তাই বলছিলাম যদি কষ্ট করে মেয়েটাকে আমায় দিয়ে দেন তাহলে একটু খাবো আর কি। সারফরাজের কথা শেষ হবার আগেই কমিশনার নিজের প্লেট থেকে আলু ছুঁড়ে মারলেন সারফরাজের দিকে। সেই আলু ক্যাচ ধরে সারফরাজ গোক গ্রাসে গিলে বলে উঠল, চুমু খেতাম আর কি। কথা তো শেষ করতে দিন, আগেই রিয়েক্ট করলে কেমন লাগে? কমিশনার মেয়ের পানে তাকিয়ে বলে উঠলেন, এই লাফাঙ্গাকে কি দেখে মনে ধরেছিল তোমার? দেশে কি ছেলের এতই অভাব পড়েছিল ওই ব্রিজ পারের কানা ফকিরটাকে ভালোবাসতে? চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দিতাম বিনা বাক্যে। কিন্তু এর কাছে তোমায় দিয়ে আমি শান্তিতে ঘুমাতেও তো পারবো না। কখন কি করে বসে কে জানে। সারফরাজ চোখ টিপে বলে উঠল, কিছুই করব না, সাজিয়ে রাখবো শোকেসে, খালি রাতে বের করব। আমি অত কথা বুঝি না, আমার বউকে আমার চাই, তাড়াতাড়ি দিয়ে দিন। সুফিয়ান ব্যঙ্গ করে বললেন, বউ নিয়ে যাবে, মামা বাড়ির আবদার। তোর কাছে আমার মেয়ে দেব না আমি, হতচ্ছাড়া। এত নিষ্ঠুর হবেন না স্যার, পাপ লাগবে। লাগুক। কথা বলতে বলতে সারফরাজের গালের কালশিটে দাগে সুফিয়ান চৌধুরীর নজর গেল। সে বেশ খুশি গলায় শুধালো, তোর থোবরা এমন কালো করেছে কে? সারফরাজ ভাত খেতে খেতে উত্তর করল, আপনার মেয়ে ছাড়া আমার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস পর্যন্ত এই দুনিয়ার কারো নেই।
রূপকথার পানে নজর দিয়ে সুফিয়ান শুধালেন, বেশ করেছ। এই না হলে বাপকা বেটি, তা নাগাল পেলে কি করে? রূপকথা পানি খেতে খেতে বলল। টুলের উপর ওঠে। সারফরাজ রূপকথার মুখে কথা কেড়ে নিয়ে বলে উঠল, মেয়েটাকে একটু পুষ্টিকর খাবার টাবার দেননি? এমন 1.5 ফুটো কেন? সুফিয়ান সারফরাজ আর রূপকথার আলাপচারিতা শুনে বুক চেপে বলে উঠলেন, মেয়ে দেব, তাও আমাকে আর হার্ট অ্যাটাক করাস না। তবে একটা শর্ত আছে। সব শর্ত মঞ্জুর। ভালো হয়ে ফিরে আয়। আমার মাকে আমি খুঁজে পেয়েছি স্যার। সারফরাজের উৎসুক আনন্দ ভরা কণ্ঠে প্লেট থেকে নজর তুলে সারফরাজের খুশি মাখা মুখের পানে দৃষ্টি দিলেন সুফিয়ান। ছেলেটির চোখে মুখের এমন দীপ্ত জ্যোতি আগে আর কখনো দেখেননি তিনি। মাকে খুঁজে পাবার বাসনায় ছেলেটির চোখে মুখে অসহায় যন্ত্রণার ছটফটানি দেখেছেন বহুবার। ছেলেটির চোখের আকুতি আর ছোট আবদার, আমাকে মাকে খুঁজে দিবেন কমিশনার সাহেব? আজও তাড়া করে বেড়ায় তাকে। এমন কোনো স্থান নেই যেখানে প্রাক্তন আর্মি অফিসারের সহধর্মিণীকে তিনি খোঁজেননি। চিটাগাংয়ের অলিগলি, হসপিটাল, আশ্রম থেকে শুরু করে ঢাকা, এরপর সারা বাংলাদেশ, কোথাও মেলেনি মায়া চৌধুরী। নিজের ব্যর্থতা আর অনুতপ্তে দিন রাত দগ্ধ হয়েছেন তিনি। সারফরাজ তার খালি বুক, ভেঙে যাওয়া অগোছালো সংসার আর অসুস্থ স্ত্রীকে পরিপূর্ণ করেছিল। বিনিময়ে কিছুই দিতে পারেনি তিনি। এবার তিনি মনে মনে স্থির করলেন সারফরাজকে খালি হাতে ফেরাবেন না তিনি। সারফরাজ যা চাইবে তার কাছে দুঃসাধ্য হলেও দেবেন তিনি। হাতের লোকমা ফেলে সুফিয়ান আঙ্গুল গুটিয়ে শুধালেন, কোথায় আছে? এটো প্লেট হাত দিয়ে সরিয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সারফরাজ উত্তর করল, এক দুষ্ট দানবের কাছে বন্দী ছিল দীর্ঘযুগ, এখনো আছে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার মাকে। খুব তাড়াতাড়ি তার বন্দী জীবদ্দশার মুক্তি মিলতে চলেছে। সিদ্ধান্ত নিয়েছি ওই দানব বধ করব আমি। মাকে কবে আনতে যাবি? খুব শীঘ্রই। আর তোর সইছে না, 22টা বছর দেখিনি। মা কি আমাকে চিনবে স্যার? ঠিক চিনবে, তাই না? আমার চোখ জোড়া তার খুব পছন্দের ছিল। এই চোখ কি করে ভুলতে পারে সে? সারফরাজের চোখের জলে টুইটুম্বুর হলো কথাগুলো বলতে বলতে। মায়ের জন্য কত ধুকেছে সে। এই কথা নির্ঘুম রাত আর রাত জাগা নিশাচর পশু পাখি ছাড়া কেউ জানে না। আহ, কি নিদারুণ কষ্টে কেটেছে প্রতিটি মুহূর্ত। সারফরাজের পানে তাকিয়ে শক্ত করে তার বাহু জড়িয়ে ধরল রূপকথা। সারফরাজ কাঁদছে, নীরবে জল গড়াচ্ছে তার চোখ দিয়ে। ভেতরের কষ্টগুলো ঠিকভাবে উজাড় করতে পারছে না সে। সারফরাজ চোখের জল দ্রুত মুছে পুনরায় বলে উঠল, আমাকে ক্যালিফোর্নিয়া যেতে হবে। মা ওখানেই আছে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। উনি মানসিক শারীরিক দুভাবেই অসুস্থ। আমি মাকে ফিরিয়ে আনলে একা ট্যাকেল দিতে পারবো না। আমার একটা বউ দরকার কমিশনার সাহেব। আপনার মেয়েকে আমি আমার রাজ্যের রানী করে নিয়ে যেতে চাই। দেবেন? একটুও কষ্ট পেতে দেব না আপনার মেয়েকে। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাকে আগলে রাখবো আমি। সুফিয়ান তপ্ত শ্বাস ফেললেন। প্রত্যুত্তরের ভাষা কিভাবে গুছিয়ে বলবেন ভেবে পেলেন না। নিশ্চুপ সুফিয়ানকে দেখে সারফরাজ ঠান্ডা গলায় বলল, না দিলেও নিয়ে যাব। আপনি কিছুতেই আর না করতে পারবেন না। করলে আমি ভুলে যাব আপনি আমার হবু শ্বশুর। শেষবারের জন্য আমার আমানত আপনার কাছে রেখে যাচ্ছি আমি। ফিরে এসে আমার বউ আমি নিয়ে যাব। আপনার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এরম আদমরা জীবন ঠেলে ঠুলে কতদিন বলুন? আমারও তো ইচ্ছে করে প্রাণ ভরে শ্বাস নিয়ে হেসে খেলে বাঁচতে, কিন্তু জীবন আমার প্রতি খুবই কঠোর। নয়তো আমাকে এত যাবজ্জীবন দুঃখ কষ্টে কেন ফেলেছে বিধাতা? আমি কি জন্ম থেকেই পাপী কমিশনার সাহেব? আমার জীবনের সুখ, আনন্দ, ভালোবাসা এগুলো কোথায়? এগুলো আমার পাপী হাতে ধরা দেয় না কেন? নাকি এগুলো ভোগ করার অধিকার ছিনিয়ে নিয়েছেন উপরওয়ালা? বেদনায় নীল হয়ে আসা সারফরাজের করুণ মুখের পানে তাকিয়ে ব্যথিত গলায় কমিশনার উত্তর করলেন, জন্ম থেকে কেউ পাপী হয় না সারফরাজ। তুইও হেসে খেলে বাঁচবি। সবুর কর, আগে মাকে গিয়ে আন। বলেই উঠে গেলেন সুফিয়ান। রূপকথাকে সারফরাজ নিয়ে যাবে এটা ভাবতেই তার বুক ভেঙে যাচ্ছে। হৃদগতি বন্ধ হতে যাচ্ছে। চারপাশ কেমন বিষণ্ণ, একা খালি খালি ঠেকছে। মেয়েটাকে ছাড়া দুজন বুড়ো বুড়ি কিভাবে থাকবেন তারা? সারফরাজের চোখের জল তর্জনী আঙ্গুল দিয়ে মুছিয়ে দিল রূপকথা। সারফরাজ মাথা নত করে ধীর গলায় বলল, তোমাকে ফেলে ক্যালিফোর্নিয়া যেতে মোটেও ইচ্ছে করছে না। যাবে আমার সঙ্গে? রূপকথা মাথা ঝাঁকালো, সে যাবে। সারফরাজ অল্প হাসল, এরপর নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমার বাবার সাথে কথা বলবো আমি। উনি অনুমতি দিলে নিয়ে যাব সঙ্গে করে। আসি।
আর দাঁড়ালো না সারফরাজ, বেরিয়ে এলো ঘর ছেড়ে। সারফরাজ চলে যেতেই পেছন পেছন দৌড়লো রূপকথা। সারফরাজ যখন গাড়ির দরজা খুলতে ব্যস্ত, সেই মুহূর্তে সারফরাজকে পেছন থেকে জড়িয়ে ধরল রূপকথা। রূপকথার স্পর্শে চোখ বন্ধ করে ফেলল সারফরাজ। এরপর রূপকথার হাত চেপে বলে উঠল, এভাবে আটকে দিলে আমার নিজেকে মানাতে কষ্ট হয় রূপকথা। তোমার সঙ্গে সময় কাটানোর জন্য আমি কতটা মরিয়া তুমি নিজেও জানো না। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছি আমি। প্লিজ আমাকে কন্ট্রোলেস হতে বাধ্য করো না। রূপকথা শুনল না। সে আরও শক্ত আলিঙ্গনে সারফরাজকে জড়িয়ে সারফরাজের পিঠে মাথা ঠেকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া দম বন্ধ লাগে আমার, আমার পুরো পৃথিবী ওলট পালট লাগে, প্লিজ যেও না। সারফরাজ পেছনে ফিরল। রূপকথা আদুরের মুখটা নিজের হাতের আজলায় ভরে বলে উঠল, ইচ্ছে করছে সারা রাত গল্প করতে, কিন্তু আমার নিজের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। আজ রাতেই করতে হবে এগুলো। ফিরে এসে সারা রাত গল্প করবো, কেমন? রূপকথা মানল না। সে জেদি বাচ্চার মতো নিজের ইচ্ছায় বহাল রইল। সারফরাজ এবার বিপাকে পড়ল। রূপকথাকে ফলো করা ছেলেটিকে আজ পরপারে পাঠানোর সকল ফাঁদ সাজিয়ে এসেছে সে। তাছাড়া ক্যালিফোর্নিয়া যাবার আগে নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে। এই 10 দিনের প্রত্যেকটা সেকেন্ড তার জন্য গুরুত্বপূর্ণ। নিরুপায় সারফরাজ কিছুক্ষণ চুপচাপ থেকে পুনরায় বলে উঠল, কখনো তোমায় এভাবে ফিরিয়েছি বলো? এই যে ফেরাচ্ছ। না, বলেই সারফরাজকে শক্ত করে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে রইল রূপকথা। সারফরাজ বেশ বুঝল এই মেয়ে নিজের কথা থেকে এক চুল নড়বে না। বাধ্য হয়ে পকেট থেকে ফোন বের করলো। এরপর অভিকে কল করলো। রিং হতেই অভিরূপ ফোন তুলল। হ্যাঁ বলো। আমার বাড়ির পেছনের গুদাম ঘরে এক শালাকে বন্দি করে এসেছি। সারা রাত ভর পিটিয়ে রুদ্র সম্পর্কে তথ্য নিবে ওর থেকে। যদি একটাও মিস করে গেছিস তবে তোকে 3 দিন বন্দি করে রাখবো ওই ঘরে। সারফরাজের নির্দেশে গলা শুকিয়ে এলো অভিরূপের। মানুষের গায়ে হাত দেয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। একটা মানুষ তার দেয়া আঘাতে চিৎকার করবে, কাঁদবে, এটা সে কিছুতেই সইতে পারবে না। পরে দেখা যাবে সে নিজেই অজ্ঞান হয়ে গেছে। এদিকে অভিরূপকে চুপ থাকতে দেখে সারফরাজ ধমকে উঠল। কে হলো, শুনতে পাসনি? অভি মিনমিন করে বলল, ভাই, কাল আমি নেলির বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আমাকে মাফ কর, এসব দৃশ্য আমি সইতে পারবো না। আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। নেলি বলেছে কাল যদি না যাই তাহলে ও অন্য কাউকে বিয়ে করে নেবে। অভিরূপ ভীতু ছেলে, সারফরাজ জানে ছেলেটা কোনো কাজের না, কিন্তু অকাজেরও নয়। সারফরাজের জীবনে তার ভূমিকা বলে শেষ করা যাবে না। সারফরাজ দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে রূপকথাকে বলে উঠল, আমাকে ছাড়বে না রূপকথা? পটপট উত্তর দিল রূপকথা। সারফরাজ বাঁকা হেসে বলল, ঠিক আছে, গাড়িতে এসো। বলেই ব্যাকসিটের দরজা খুলে দিল সারফরাজ। রূপকথা খুশি মনে ভেতরে ঢুকতেই শার্টের বোতাম খুলতে খুলতে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল সারফরাজ। সারফরাজকে শার্ট খুলতে দেখে রূপকথা বোকা চোখে শুধালো, এসব কি করছো? শার্ট খুলছো কেন? আজকের আবহাওয়া তো যথেষ্ট ঠান্ডা। সারফরাজ বাঁকা হেসে উত্তর করল, ভাবছি যেতেই যখন দেবে না তখন সময়টা কাজে লাগাই। গল্প করে কি আর রাত পার করা যাবে নাকি? তার চেয়ে একটু আদর যত্ন করলে মন্দ হয় না। তুমিও খুশি, আমিও খুশি, কি বলো? বলে গায়ের শার্ট ছুঁড়ে মারল সারফরাজ। সারফরাজের লোভহীন প্রশস্ত বক্ষ, কাটা কাটা পেটের আসল যুক্ত খাঁজ, ফুলে ওঠা নীলচে শিরায় বিস্ফারিত নজর বুলালো রূপকথা। এরপর ফাঁকা ঢোক গিলে 2 হাতে চোখ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে বলে উঠল, চিছি, এসব দেখতে চাইছি নাকি? তোমার অকাজের তুতু দেখা যাচ্ছে, বন্ধ করো, আমার শরম করছে। বলেই আবার ঘাড় ঘুরিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে উকিঝুঁকি দিল রূপকথা। সারফরাজ ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে প্যান্টের বকলেসে রূপকথার হাত টেনে ছুঁয়ে হাসকি স্বরে বলে উঠল, চলো প্র্যাকটিক্যালি ফিজিওলজির ক্লাস হোক। তাছাড়া আমারগুলো অকাজের হলেও তোমার। থেমে গিয়ে ভ্রু নাচালো সারফরাজ। এবার ভয় পেয়ে গেল রূপকথা। সারফরাজের সিরিয়াস চোখ মুখে কোনো দুষ্টুমির ছাপ নেই। ঠোঁট শক্ত, চোয়াল স্থির, চোখের ভাষা এলোমেলো। রূপকথা তড়িত নিজের হাত সরিয়ে চেপে বসলো একটু। এরপর আমতা আমতা করে বলল, আচ্ছা যাও, কাজে যাও, কাল আমার ক্লাস আছে, ঘুমোতে হবে, ক্লান্ত লাগছে, এতক্ষণ তোমাকে আটকে রাখার জন্য সরি। বলেই সারফরাজের শার্ট টেনে এনে কাঁপা কাঁপা হাতে সারফরাজের কাঁধের উপর তুলে দিল। কিন্তু সারফরাজ তাতে একটুও ভরকালো না। সে রূপকথার উপর ঝুঁকে ঠোঁটের অনেকটা কাছে নিজের ঠোঁট এনে ফিসফিস করে বলল, এসব বললে মানবো কেন?
চলো না যান, সারা রাত ভালোবাসাবাসির খেলা খেলি। 2 দিন পর তো এমনি তো আমার হয়ে যাবে। 2 দিন পর যা, আজও তো তাই নাকি? তাছাড়া এত ভয় কেন পাচ্ছ? আমি বাঘ না ভাল্লুক? একটু ব্যথা দেব না, প্রমিস। রূপকথা সেটে গিয়ে জড়সড় হয়ে বসে কম্পিত গলায় বলে উঠল, ভালো হচ্ছে না কিন্তু সরফরাজ, এবার কিন্তু ভয় পাচ্ছি আমি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি চিৎকার করে বাবাকে ডাকবো বলে দিলাম। সারফরাজ রূপকথার হম্বিতম্বি তোয়াক্কা না করে গলার স্বর নামিয়ে নেশালো চোখে রূপকথার কাঁধ চেপে ধরে বলে উঠল, তোমার গায়ের জামাটা বেশ বিরক্ত করছে আমায়। চূড়ান্ত ঈর্ষা জন্মেছে এই জামার প্রতি আমার। তোমার গায়ে ছড়িয়ে থাকার কোনো অধিকার এই জড়বস্তুর নেই। তোমার সারা গতরে আজ বিচরণ হবে আমার। রূপকথা আর এক দণ্ড বসল না। ভীত চোখে কম্পিত হাতে দরজা খুলে এক প্রকার লাফিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর ছট করে দরজা লাগিয়ে দৌড় দিল বাড়ির ভেতর। পেছনে সারফরাজকে তাকিয়ে পর্যন্ত দেখল না। রূপকথার যাবার পানে তাকিয়ে হো হো করে হেসে উঠল সারফরাজ। এরপর গায়ের শার্ট পরে বোতাম লাগিয়ে ইঞ্জিন স্টার্ট করতে করতে বলে উঠল, আচ্ছা, জব্দ করা গেছে গাধিটাকে। নেলির মুখোমুখি বসে আছে অভিরূপ, পাশে তার মা আর ছোট বোন। শিউলি আর আমজাদ হায়দার বসে আছে নেলির পাশে। প্রথম দেখাতেই অভিরূপকে পছন্দ হয়ে গিয়েছে তাদের। তখন নিজেদের চাহিদা মাফিক মিললেই আমজাদ হায়দার হ্যাঁ না কিছু একটা জানিয়ে নেবেন। নেলির চোখে মুখে চূড়ান্ত ভীতির ছাপ। সে রূপকথাকে বেশ অনুরোধ করেছিল আসার জন্য, তাকে সাহস দেবার জন্য, কিন্তু হিংসুটে মেয়েটা আসেনি। অভিচোরা চোখে একবার নেলিকে দেখল। ল্যাভেন্ডার রঙের একটা জামদানি পরেছে নেলি। ফর্সা শরীরে শাড়িটা যেন জ্বলে উঠেছে। চোখে কালো কাজল, গলায় সোনার ছোট নেকলেস, কানে ঝুমকা, হালকা প্রসাধনী দিয়ে সাজানো নির্মল মুখশ্রী, যেন বেহেস্তের হুর। দুনিয়ার সমস্ত সৌন্দর্য আজ নেলির কাছে ফিকে। এই সৌন্দর্যে অভিরূপের মরণ নির্ঘাত। সমস্ত নীরবতা ভেঙে আমজাদ হায়দার গলা খাকারি দিলেন। এরপর রয়েস হয়ে শুধালেন, বর্তমানে কি করছো তুমি? অভি ঠোঁটে হাসির রেখা টেনে ধরে উত্তর করল, আমি ক্যালিফোর্নিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে আছি। তাছাড়া আমার ছোট একটা বিজনেস আছে, অবসরে ওটাই দেখাশোনা করি। অভির চোখ মুখের এক্সপ্রেশন আর সাবলীল স্বরে আমজাদ হায়দার মুগ্ধ হলেন। তিনি আর বাড়তি আলতুফালতু প্রশ্ন করলেন না। অভিরূপের মাকেও বেশ পছন্দ হয়েছে তার। মহিলা যথেষ্ট মার্জিত আর রুচিশীল। মানুষের চালচলনই বলে দেয় তাদের ঘরের কালচার ঠিক কি। আমজাদ হায়দার এবার বললেন, আমার মেয়ের থেকে তোমাদের বিষয় সব শুনেছি আমি। তোমার বাবা অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমার মেয়েকে আমি কখনো কোনো কিছুতে বাধা দিইনি। ওকে আমি সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আজ পর্যন্ত আমার মেয়ে আমাকে কখনো কষ্ট দেয়নি, কারোর কাছে প্রশ্নবিদ্ধ করেনি। আমার মেয়ের পছন্দ মানেই আমার পছন্দ। তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, ভালোবেসেছো, বেশ ভালো কথা। কিন্তু বাবা, আমার একটা অনুরোধ আছে। বলেই থামলেন আমজাদ হায়দার। অনুরোধের কথা শুনে ন্যালি অভি দুজনেই ঘাবড়ে গেল। শিউলি মেয়ের হাত ধরে আশ্বস্ত করলেন। আমজাদ হায়দার অল্প পানি গলায় চালান করে বলে উঠলেন, মেয়েকে ডক্টর বানানো আমার স্বপ্ন। এই মুহূর্তে বিয়ে হলে সংসারী মনোযোগী হয়ে যাবে সে, পড়াশোনাটা ওইভাবে করবে না। তাই তুমি যদি নীলিকে কয়েকটা বছর সময় দাও, মানে এমবিবিএস পাশ করা পর্যন্ত, তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো আর কি। অভির মা মৃদু হেসে বলে উঠলেন, আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, আপনার কথাকে আমরা সম্মান করি। মেয়ে পড়ুক, অভিও আরেকটু সফল হোক, পরে না হয় পাকা কথা হবে। আমজাদ হায়দার খুশি হলেন। তিনি গদগদ করে বলে উঠলেন, জামাই হিসাবে কিন্তু অভি 10-এ 10, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে ওই কথাই রইল, নেলির এমবিবিএস শেষ হলেই ধুমধাম করে মেয়ে তুলে দিব। আমজাদ হায়দারের কথায় অভি সায় জানালো। অভির অনুমতিতে খুশি হয়ে আমজাদ হায়দার বলে উঠলেন, চলো জামাই, তোমাকে ছাদ বাগান ঘুরে দেখাই। সুফিয়ান চৌধুরীর পা চেপে ধরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রূপকথা। তার এক কথা, সে সারফরাজের সাথেই যাবে। এত বড় মেয়ের এমন কাণ্ডে থ হয়ে শক্ত হয়ে বসে রইলেন সুফিয়ান। মেয়েকে বোঝানোর নানান চেষ্টা করলেন তিনি, কিন্তু অবুজের মতো সবকিছু মানতে নারাজ এই মেয়ে। শেষমেশ বিরক্ত হয়ে শুধালেন, তোমার কাছে কি মনে হচ্ছে ক্যালিফোর্নিয়ার ঢাকার আশেপাশে?
বাসে চড়লে আর আধা ঘন্টা পর নেমে গেলে? আমি এত কিছু জানি না, আমি যাব ব্যাস। জেদ করো না রূপকথা, সব কিছুরই একটা সময় থাকে। হুট করে চাইলেই যা কিছু করা যায় না। সপ্তাহখানিক আগে যদি সারফরাজ বলতো তাহলে আমি ভেবে দেখতাম। তাছাড়া ভিসা প্রসেসরের একটা বিষয় আছে। তুমি শুধু টিকিট কেটে দাও, সিট না পেলে টুলে বসে চলে যাব আমি, কোনো সমস্যা নেই আমার। কপাল চাপড়ালেন সুফিয়ান। সত্যি মেয়েটা নির্বোধ হয়েছে। তার চেয়েও বেশি রাগে ফায়ার হলেন সারফরাজের প্রতি। কি এমন ভালোবাসা এই ছেলে ওই মেয়েকে দিয়েছে যা সে এই 12 বছরের দিতে পারেনি। এয়ারপোর্টে এসে বসে আছে সারফরাজ, পাশে ইয়ং লুইস। কিছুক্ষণ পরেই ফ্লাইট। সারফরাজ চেকিংয়ের জন্য উঠে দাঁড়ালো। একে একে লাইন পেরিয়ে চেক ইন, ইমিগ্রেশনের আর বোর্ডিং পাস কালেক্ট করে টার্মিনালে প্রবেশের জন্য পা বাড়ালো। রূপকথার জন্য বড্ড মায়া হচ্ছে। মেয়েটা সকালে খুব কেঁদেছে, গত রাতেও সারা রাত কেঁদেছে। সারফরাজ যেন খুব দ্রুত ফিরে আসে এটা নিয়েও করুণ আবদার করেছে, নয়তো তার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। সারফরাজ সুফিয়ানের কাছে অনুরোধ করেছিল যাতে রূপকথাকে তার সঙ্গে যেতে দেয়। সুফিয়ান শুধু বলেছিলেন, ভিসা প্রসেসিং করার জন্য একটা সময় দরকার। তুই আমাকে আগে বললে আমি ঠিক ভেবে দেখতাম। সুফিয়ানের কথা যৌক্তিক, সারফরাজের তার মাথায় কেন এই বুদ্ধি আগে এলো না। সারফরাজের খুব কষ্ট হয়েছে রূপকথাকে ফেলে আসাতে। না জানি মেয়েটা কি করছে। ব্যথায় জর্জরিত শ্বাস ছুড়ে শক্ত চোখে মুখে সামনে পা বাড়ালো সারফরাজ। এমন সময় কেউ ডেকে উঠল। দাঁড়া সারফরাজ। পেছন ফিরতেই কমিশনার আর রূপকথাকে দেখা গেল। সারফরাজ কপাল কুঁচকে অবাক হয়ে দাঁড়িয়ে রইল অবস্থা বোঝার জন্য। নিজের কার্ড শো করে রূপকথার ভিসা পাসপোর্ট দেখিয়ে সারফরাজের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, আমার নিজের চাইতেও তোকে বেশি বিশ্বাস করি আমি। নিয়ে যা ওকে, সামনে রাখিস আর তাড়াতাড়ি ফিরে আসিস। মেয়েটাকে ছাড়া কখনো আলাদা থাকিনি। সুফিয়ানের বেদনার্ত মুখের পানে সারফরাজ শুধালো, জামাই হিসেবে মানলেন তবে? না মেনে উপায় কই, চাবি তো তোর হাতে। সারফরাজ ফিক করে হাসল, তারপর চোখ টিপে কানে কানে বলল, আপনার মেয়ে আমার মধ্যে কি পেয়েছে বলুন তো, ছাড়তেই চায় না। আমি কি জানি? রূপকথার হাত চেপে ধরে সারফরাজ লম্বা শ্বাস টানল। এরপর বলল, আসছি, খুব শীঘ্রই আপনি নানা হবেন। বলেই দুষ্টু হেসে সামনে পা বাড়ালো সুফিয়ান। ধমকে বলে উঠলেন, এসব যদি ভুলও করেছিস তবে তোকে খুন করবো আমি হতচ্ছাড়া। প্রায় 28 ঘন্টার ক্লান্তিকর দীর্ঘ জার্নির পর সারফরাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় রূপকথা। সারফরাজ আর রূপকথা যখন গাড়ি থেকে নেমে মাটিতে পা রাখে তখন কেবল ভোরের সূচনা। ক্লান্ত চোখে রূপকথা চারপাশে একবার নজর বুলায়। পাহাড় আর শৈল শ্রেণী বুকে জড়িয়ে রাখা সিয়েরা ফরেস্টের ভোরের সূচনা লগ্ন রূপকথার কাছে মনে হলো কোনো অদৃশ্য শিল্পী ধূসর ক্যানভাসে আলোর তুলিতে প্রথম ঝলক টেনে দিচ্ছে। সূর্যের অতি সূক্ষ্ম সোনালি রেখা দূরের পাইন চূড়াগুলোকে ছুঁয়ে ছিকিমিকি করছে, আর গাঢ় ছায়া আলোর লুকোচুরিতে বনের গভীরে জন্ম নিচ্ছে এক রহস্যময় আলো আধার খেলা। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় জমে থাকা শিশির পাতার ডগা থেকে টুপটাপ ঝরে পড়ছে। নরম শব্দ, টুপটাপ ছন্দ। অদূরে পাহাড়ি ঝর্ণার ক্ষীণ গর্জন। কাছেই মরিচা রঙা কাঠঠুকরার একটা ঠকঠক আওয়াজ, আর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বাজ পাখির ডানার ফাঁপা শোঁ শব্দ। সব মিলিয়ে একটা গোপন সুর রচনা করছে এই ভোর। রূপকথার মনে হলো এই সুরের ভেতরেই জেগে ওঠে সিয়েরার সুবিশাল নিচ্ছিদ্র নিস্তব্ধতা, যেন বনই এক প্রাচীন দ্বার রক্ষক। তারা ফিসফিস করে রূপকথার কানে কানে বলছে, আজ থেকে নতুন এক গল্প শুরু হোক, নিঃসঙ্গ, গম্ভীর, বেদনায় জীর্ণ হওয়া এক অসাধারণ মানবের ভালোবাসার গল্প। ভোরের রূপে মুগ্ধ হয়ে রূপকথা আর একটু সামনে এগিয়ে দাঁড়ায়। প্রাকৃতিক অপার সৌন্দর্যে নিজের চোখ বুঝে লম্বা শ্বাস টানে। মাটির গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শোকাইয়া আর সুগার পাইনের গন্ধ মৃদু কুয়াশার সঙ্গে মিশে শ্বাসের মধ্যে ঢুকে পড়ছে। আকাশ এখনো হালকা রক্তিম, গভীর বেগুনি থেকে ধীরে ধীরে আরচোক লাজুক গোলাপি, তারপর স্নিগ্ধ কমলা রং রূপ নিচ্ছে। সেই আলো প্রথমে স্পর্শ করছে উঁচু পাইন গাছের চূড়ায় কাপা কাপা
ডগাগুলো তারপর গড়িয়ে নামছে পাথুরে ঢাল বেয়ে ফার্নের পাতায় আর বুনো জুইয়ের সাদায়। শেষমেশ মাটির উপর এক অনিন্দ মোহজাল এর ন্যায়। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, তবুও পূর্ব দিগন্তে লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলো ভেদ করে দেখা যাচ্ছে সামনে সারফরাজের বাড়ি। দোতলা বিশিষ্ট কাঠ আর কাচের নিমিত্তে এক নিঃশব্দ বিশালতার সাম্রাজ্য, যেটা দেখতে যতটা সুন্দর কিন্তু তার চেয়েও বেশি বেশি একাকী, প্রাণহীন। গাড়ির ভেতর থেকে রূপকথার লাগেজ নামিয়ে ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে এলো সারফরাজ। প্রচণ্ড শীতে দাঁতের কপাটে কপাটে বাড়ি খাচ্ছে, কিন্তু রূপকথা নির্বিকার। সারফরাজ দ্রুত পায়ে রূপকথার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের কালো লেদার জ্যাকেট রূপকথার গায়ে জড়িয়ে কাপা কণ্ঠস্বরে বলে উঠল, এই হাড্ডিগুলোতে শীত লাগে না? সারফরাজের আকস্মিক গলায় সম্বিত ফিরে পেল রূপকথা। সে চকচকে উজ্জ্বল চোখে সারফরাজের পানে তাকালো, এরপর চপল গলায় বলল, এমন রাজপ্রাসাদ তুল্য সুন্দর ফরেস্ট হাউসে থাকো তুমি? আমি তো ভাবতেই পারিনি তোমার বাড়ি এত মোহনীয় আর অপার সৌন্দর্যে আবৃত। রূপকথার উত্তেজিত কথায় সারফরাজ অল্প হাসল, এরপর এক ঝটকায় নিজের কোলে তুলে নিল রূপকথাকে। লুইস আর ইয়ংকে ইশারা করতেই দুজনে দুপাশ থেকে সদর দরজা মেলে ধরল। বাড়ির ভেতরে প্রবেশের আগে সারফরাজ ফিসফিস করে বলে উঠল, প্রথমবারের মতো এই সিয়েরা ফরেস্ট, এই বাড়ি সত্যি করে ঘুম থেকে জাগলো। স্বাগতম মাই সুইট ম্যাডনেস, তোমাকে স্বাগতম, তবে আমার বাড়িতে নয়, আমার হৃদয়ে। কজ ইউ আর নট জাস্ট দ্য কুইন অফ মাই কিংডম, ইউ আর দ্য কুইন অফ মাই হার্টস এম্পায়ার টু। সারফরাজের আবেশিত কথায় রূপকথা কিছু বলতে পারে না। সে শুধু সারফরাজের নীল চোখ জোড়ায় নিজ নজর স্থির রেখে সারফরাজের গলা জড়িয়ে থাকে। রূপকথাকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসায় সারফরাজ, এরপর ফায়ার প্লেসের আগুন জ্বালায়। বিশাল ড্রয়িং রুম, থাই কাচের বাইরের সৌন্দর্য আর সারফরাজের বৃহৎ সাম্রাজ্য সব মিলিয়ে অবাক থেকে অবাকত করে তোলে রূপকথাকে বসিয়ে সারফরাজ দৌড়ে চলে যায় রূপ দুতলার কক্ষে। ফিরে আসে মিনিট দুয়ের মধ্যেই লুইস আর ইয়ং লাগেজগুলো নিয়ে উপরে চলে যায়। সারফরাজ রূপকথার পায়ের সামনে হাঁটু মুড়ে বসে নরম তুলোর স্যান্ডেল পরিয়ে দেয় সযত্নে। স্যান্ডেল জোড়া একদম রূপকথার পায়ের মাপে। উষ্ণ স্যান্ডেল জোড়ার পানে তাকিয়ে রূপকথা শুধায়, এখানে আরো কোনো মেয়ে মানুষ এসেছিল কখনো? সারফরাজ রূপকথার পা চেপে ধরে ঠান্ডা গলায় বলে ওঠে, এই বাড়ির দেয়াল পর্যন্ত কখনো কোনো নারী কণ্ঠ শোনেনি, আজই প্রথম কোনো মেয়ে এই বাড়িতে পা রেখেছে। এবারেই প্রাণহীন রূপকথা। আমি চাই তোমার ছোঁয়ায়, তোমার গলার স্বরে, তোমার হাসিতে এই বাড়িতে প্রাণ আসুক। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বর। রিং হতেই ঘুম জড়ানো গলায় ফোন তুলল ওপাশের ব্যক্তি। সারফরাজ তাকে কথা বলার সুযোগ না দিয়ে ভারী গলায় নির্দেশ দিল, ডেভেন, ব্রিং অ্যাঞ্জেলো হিয়ার। বলেই কল কাটলো। সারফরাজ কল কাটতেই রূপকথা অবাক গলায় শুধালো, অ্যাঞ্জেলোকে? আমার ছেলে। বলেই দুষ্টু হেসে উঠে গেল সারফরাজের মুখে ছেলে সম্বোধন শুনে রূপকথার বুক মুচড়ে উঠল। সে সারফরাজকে অনুসরণ করে দৌড়ে উপরে উঠল। এরপর পেছন থেকে সারফরাজের হাত চেপে ধরে ভয়ার্ত কম্পিত গলায় শুধালো, তুমি বিবাহিত ছিলে? সারফরাজ থমকে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কথি। কিন্তু রূপকথার ছাড়বার পাত্রী নয়। অগত্যা সারফরাজ অল্প করে বলল, এলেই দেখবে। এরপর রূপকথাকে টেনে নিজের সামনে এনে এলোমেলো চুলগুলো ঠিক করে গালে হাত বুলিয়ে বলে উঠল, ব্রেকফাস্ট সেরে ঘুমাও রূপকথা, অনেক লম্বা জার্নি হয়েছে, ঠিকঠাক রেস্ট না নিলে অসুস্থ হয়ে পড়বে তুমি। বলেই রূপকথার কক্ষের দরজার সামনে রূপকথাকে এনে হাত নির্দেশ করল সারফরাজ। রূপকথা বৃহৎ কক্ষের প্রতিটি কোণায় নজর বুলালো, এরপর বিস্ফারিত নজরে শুধালো, এটা আমার গেস্ট রুম। সারফরাজ মাথা ঝাঁকিয়ে শীতল গলায় বলল, মেলি প্রয়োজনীয় সব পাবে ভেতরে। যদি আরো আগে জানতাম তুমি আসবে, তবে সবকিছু আরো গোছালো থাকতো। 24 ঘন্টায় মানুষ মারফত যা পেরেছি ওইটুকুই করেছি। কিন্তু তুমি টেনশন নিও না, আমি তোমার ঘর রাজরানী ন্যায় সাজিয়ে দেব। তুমি আমার মেহমান নরূপ কথা, তুমি আমার রানী সাহেবা, আর আমি নিতান্ত ছোট নগণ্য এক ভৃত্য তোমার। বুকে এক হাত রেখে আরেক হাতে ঘর নির্দেশ করে মাথা নোয়ালো সারফরাজ। রূপকথা ধীর ছোট পায়ে কক্ষে প্রবেশ করল। কক্ষের পাশে ছোট্ট একটা বিছানা পাতা, পাশে একটা বেডসাইড টেবিল, তার উপর একটা টেবিল ল্যাম্প।
অপর পাশে কাঠের নান্দনিক ড্রেসিং টেবিল, বিশাল ইন্টেরিয়র, মডার্ন উডেন কার্পবোর্ড, প্রতিটি তাক ভর্তি মেয়েলি পোশাক, বিভিন্ন কসমেটিক্স, জুতা আর স্টাইলিশ দামি দামি ব্যাগের সমাহার। ঘরের প্রতি কোণায় আভিজাত্যের ছাপ, বেলকনি ভর্তি ইনডোর লতানো, ঝুলানো নানান গাছগাছালি। এক মুহূর্ত থমকে দাঁড়ালো রূপকথা। সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। শ্বাস টেনে রূপকথা ধপ করে নরম বিছানায় চিত হয়ে পড়ে ভাবতে লাগলো। সরফরাজ কত বড় লোক। এরপর আবার উঠে বসল। রূপকথার কক্ষ থেকে সিয়েরা ফরেস্টের উঁচু চূড়া আর তা থেকে গড়িয়ে পড়া ঝর্ণা দেখা যাচ্ছে। রূপকথা দৌড়ে বেলকনিতে এলো। এরপর নয়নাভিরাম সেই সৌন্দর্য উপভোগ করে বলে উঠল। মনে হচ্ছে খুব শীঘ্রই সরফরাজ ব্যাটাকে বিয়ে করে এখানে এসে স্থান পোক্ত করতে হবে, নয়তো এমন দৃশ্য না দেখে থাকবো কি করে। রূপকথা স্থির দৃষ্টিতে উপভোগ করতে লাগলো ঝর্ণার সৌন্দর্য। এমন সময় কুকুরের ঘেউ ঘেউ স্বর পাওয়া গেল। কুকুরের শব্দে রূপকথার কান সজাগ হলো। সে শব্দ অনুসরণ করে বাইরে বেরিয়ে এলো। এরপর সিঁড়ি ধরে নিচে এসেই দেখতে পেল সারফরাজের কোলে ছোট্ট একটা কুকুর, যেন দীর্ঘদিন বাদে তার আপন কাউকে পেয়ে ভালোবাসায় গদগদ হয়েছে। রূপকথা দ্রুত পায়ে সারফরাজের সামনে দাঁড়ালো। সারফরাজ অ্যাঞ্জেলোকে আদরে ব্যস্ত। চোখ বুঝে অ্যাঞ্জেলো সেই আদর উপভোগ করছে। এমন সময় রূপকথার ঘ্রাণে চোখ মেলে তাকায় অ্যাঞ্জেলো, আর অমনি কর্কশ গলায় ঘেউ ঘেউ ডেকে ওঠে। পারলে সারফরাজের কোল থেকে নেমে রূপকথাকে কামড়ে ধরে। অ্যাঞ্জেলোর এমন আচরণে রূপকথা ঘাবড়ে গিয়ে সারফরাজের পেছনে দাঁড়িয়ে সারফরাজের শার্ট খামচে ধরে। সারফরাজ অ্যাঞ্জেলোকে শান্ত করতে করতে বলে ওঠে, Shh, Angelo, don't shout. She is our queen. She deserves respect, not barking. অবুঝ প্রাণীটি মালিকের কথা কি বুঝলো কে জানে। সে তাৎক্ষণিক ঘেউ ঘেউ থামিয়ে মাথা নত করে সারফরাজের বুকে মিশে রইল। নাদুস নুদুস লোমস ছোট কুকুরটাকে ছুঁয়ে আদর করার ইচ্ছে জাগলো রূপকথার। সারফরাজ বোধহয় তা খেয়াল করলো। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে ধরে রূপকথাকে শুধালো। কোলে নেবে? সারফরাজ সযত্নে রূপকথার হাতে তুলে দিল অ্যাঞ্জেলোকে। রূপকথা আলতো হাতে ধরে তাকে আদর করলো। এরপর শুধালো, ওকে দেশে নিয়ে যাওনি কেন? হুট করে গিয়েছিলাম প্রস্তুতি ছাড়া। আরও সব ওয়েদারে নিজেকে স্যুট করাতে পারে না, অসুস্থ হয়ে যায়, এজন্য নিতে পারেনি।